মনে হয় সেটা মনে রেখেই জটায়ু বেশ শক্ত করে আগন্তুকের হাতটা ধরে দুবার সারা শরীর দুলিয়ে ঝাঁকুনি দিয়ে হাতটা টেনে নিয়ে বললেন, সিট ডাউন মিস্টার। ভদ্রলোক একটা সোফায় বসে বললেন, আমার নাম বললে আপনারা চিনবেন না। আমি এসেছি মিস্টার তিওয়ারির কাছ থেকে। ওর সঙ্গে আমার বহুদিনের আলাপ। এছাড়া আমার আরেকটা পরিচয় আছে। আমিও আপনারই মতো একজন প্রাইভেট ডিটেকটিভ। আমার কোম্পানির নাম ছিল ডিটেকনিক। 27 বছর আগে কলকাতায় এই কোম্পানি স্টার্ট করি। 1968 আজ থেকে 22 বছর আগে আমি বোম্বে চলে যাই আমার কোম্পানি নিয়ে। তাই আপনার নাম শুনলেও আপনার চেহারার সঙ্গে আমার পরিচয় হয়নি। আই এম সারপ্রাইজড, কারণ আপনার চেহারা দেখে গোয়েন্দা বলে মনেই হয় না। কিছু মনে করবেন না মিস্টার মিটার, বাট ইউ লুক ভেরি অর্ডিনারি। বরং একে আগন্তুক ফেলুদার দিকে দৃষ্টি ঘোরালেন। জটায়ু গলাটা রীতিমতো চড়িয়ে বললেন, হি ইজ মাই ফ্রেন্ড মিস্টার লালমোহন গাঙ্গুলি, পাওয়ারফুলি আউটস্ট্যান্ডিং রাইটার। আই সি। আপনি কোথাকার লোক? ভদ্রলোক যা বললেন তাতে ছাগলের গলায় খাঁড়ার কোপ পড়ার মতো শব্দ হলো। কচ্ছ। কচ্ছ? ইয়েস। যাই হোক, যে কারণে আসা। ভদ্রলোক কোটের পকেট থেকে একটা পোস্ট কার্ড সাইজের ফটো বার করে জটায়ুর দিকে এগিয়ে দিলেন। আমি খুব যে কাছে ছিলাম তা নয়, কিন্তু তাও বুঝতে পারলাম সেটা হিঙ্গুয়ানির ছবি। এই লোকের হয়ে আপনি কাজ করছেন প্রফেশনালি, তাই না? ফেলুদা নির্বিকার। জটায়ুর চোখ এক মুহূর্তের জন্য কপালে উঠে নেমে এলো। আমাদের ধারণা ফেলুদা যে হিঙ্গুয়ানির হয়ে কাজ করছে সেটা বাইরের কেউ জানে না। ইনি জানলেন কি করে? তাই যদি হয়, বললেন আগন্তুক, তাহলে আমি আপনার প্রতিদ্বন্দ্বী, কারণ আমি তিওয়ারির দিকটা দেখছি। ওই ব্যাপারটা আমি কাগজে পড়ে ওর সঙ্গে যোগাযোগ করি। 22 বছর পরে সে আমার হদিস পেয়ে কলকাতায় থাকতে আমি ওকে অনেক ব্যাপারে হেল্প করি, সেটা ও ভুলেনি। বলল, আই নিড ইউর হেল্প এগেন। আমি রাজি হই আর তখনই কাজে লেগে যাই। প্রথমেই হিঙ্গুয়ানির বাড়িতে ফোন করে জানতে পারি ও কলকাতায় নেই। ওর এক ভাইপো ফোন ধরেছিল। বলল, আঙ্কেল কোথায় যাচ্ছেন তা বলে যাননি। আমি এয়ারলাইন্সে খোঁজ করে ম্যাড্রাসের প্যাসেঞ্জার লিস্টে ওর নাম পাই। বুঝতে পারি তিওয়ারি শাসানির ফলে সে ভয়ে চম্পট দিয়েছে। এরপর আমি ওর বাড়িতে যাই। ওর বেয়ারার কাছে জানতে পারি যে কদিন আগে 3 জন বাঙালি হিঙ্গুয়ানির সঙ্গে দেখা করতে আসেন। তাদের একজনের নাম মিত্তর। আমার সন্দেহ হয়। আমি ডাইরেক্টরি থেকে আপনার নাম্বার বার করে ফোন করি। একজন সার্ভেন্ট ফোন ধরে বলে যে আপনি মাদ্রাস গেছেন। আমি দুয়ে দুয়ে 4 হিসেব করে মাদ্রাস যাওয়া স্থির করি। কাল এখানে এসেই ফোনে সব হোটেলে খোঁজ নিয়ে জানতে পারি হিঙ্গুয়ানি করমণ্ডলে আছেন। আমি জিজ্ঞেস করি, মিটার বলে আছেন কেউ? উত্তর পাই, হ্যাঁ আছেন, পি মিটার। তখনই স্থির করি আপনার সঙ্গে দেখা করে লেটেস্ট সিচুয়েশনটা জানাবো। এটা আপনি স্বীকার করছেন তো যে হিঙ্গুয়ানি আপনাকে অ্যাপয়েন্ট করেছে তাকে প্রোটেক্ট করার জন্য? এনি অবজেকশন? মেনি। আমরা তিনজনেই চুপ। ফেলুদা কিন্তু মাঝে মাঝে সিগারেটে টান দিয়ে ধোঁয়ার রিং ছাড়ছে। দেখে বোঝার কোনো উপায় নেই তার মনে কি আছে। তিওয়ারি সিন্ধুকের ঘটনা এখন কোথায় এসে দাঁড়িয়েছে জানেন? বললেন আগন্তুক। কলকাতার কাগজে বেরিয়েছে কি? জটায়ুর প্রশ্ন। ইয়েস,
সম্পূর্ণ নতুন তথ্য। এতে কেসটা চেহারাটাই পাল্টে যায়। কাগজ পড়েই আমি তিওয়ারির সঙ্গে যোগাযোগ করি। আপনি যার প্রাণ রক্ষার ভার নিয়েছেন তিনি কেমন লোক জানেন? হি ইজ আ থিফ, স্কাউন্ডেল অ্যান্ড নাম্বার 1 লায়ার। ভদ্রলোক শেষের কথাগুলো বললেন ঘর কাঁপিয়ে। জটায়ু প্রাণপণ চেষ্টা করেও তার কথায় আতঙ্কের রেশ ঢাকতে পারলেন না। হাউ ডু ইউ নো? তার অকাঠ্য প্রমাণ পাওয়া গেছে। হিঙ্গুয়ানি তিওয়ারি সিন্ধুক থেকে 5 লক্ষের উপর টাকা চুরি করেছে। সিন্ধুকের তলা থেকে হিঙ্গুয়ানির আংটি পাওয়া গেছে, পলা বসানো সোনার আংটি। ওর অফিসের প্রত্যেকে ওই আংটি চিনেছে। আংটিটা গড়িয়ে একেবারে পিছনের দিকে চলে গিয়েছিল, তাই এতদিন বেরোয়নি। পরশু বেয়ারা মেঝে সাফ করতে গিয়ে পায়। এটাই হচ্ছে আমার রঙের তুরুপ। দিস উইল ফিনিশ হিঙ্গুয়ানি। কিন্তু যখন চুরিটা হয় তখন তো হিঙ্গুয়ানি আপিসে ছিলেন না। ননসেন্স! গর্জিয়ে উঠলেন ডিটেকটিভ। হিঙ্গুয়ানি চুরিটা করে মাঝ রাত্রিরে, অফিস টাইমে নয়। গোয়েঙ্কা বিল্ডিং এ টি8 সিন্ডিকেটের অফিস, এবং সেই বিল্ডিং এ দারোয়ানকে 500 টাকা ঘুষ দিয়ে হিঙ্গুয়ানি অফিস ঢুকে রাত 2টোয়। এক কথা দারোয়ান পুলিশের দাবরানিতে স্বীকার করেছে। সিন্ধুকের কম্বিনেশন তিওয়ারি হিঙ্গুয়ানিকে বলেছিল, সেটা তিওয়ারির এখন পরিষ্কার মনে পড়েছে। প্রায় বছর 15 আগে তিওয়ারির জন্ডিস হয়, হাসপাতালে ছিল, খুব খারাপ অবস্থা। হিঙ্গুয়ানি তখন তার পার্টনার আর ঘনিষ্ঠ বন্ধুকে দেখে তিওয়ারি বলে, আমি মরে গেলে আমার সিন্ধু কি করে খোলা হবে? হিঙ্গুয়ানি ব্যাপারটা হেসে উড়িয়ে দেয়, কিন্তু তিওয়ারি জোর করে তাকে নাম্বারটা নোট করে নিতে বলে। হিঙ্গুয়ানি সে অনুরোধ রাখে। কিন্তু হিঙ্গরানি হঠাৎ টাকা চুরি করবে কেন? কারণ ওর পকেট ফাঁক হয়ে আসছিল। গলা সপ্তমে তুলে বললেন আগন্তুক। শেষ বয়সে জুয়ার নেশা ধরেছিল। প্রতি মাসে একবার করে কাঠমান্ডু যেত। ওখানে জুয়ার আড়ত ক্যাসিনো আছে জানেন তো? সেই ক্যাসিনোতে গিয়ে হাজার হাজার টাকা খুইয়েছে কুরুলেতে। তিওয়ারি ব্যাপারটা জেনে যায়, হিঙ্গুয়ানিকে অ্যাডভাইস দিতে চায়। হিঙ্গুয়ানি খেপে যায়। এমন দশা হয়েছিল লোকটার যে বাড়ি দামি জিনিসপত্র বেচতে শুরু করে। শেষে মরিয়া হয়ে পার্টনারের সিন্ধুকের দিকে চোখ দেয়। আপনি কি করবেন স্থির করেছেন? তোমাদের এখান থেকে আমি তার ঘরেই যাব। আমার বিশ্বাস চুরির টাকা তার সঙ্গেই আছে। তিওয়ারি কেমন মানুষ জানেন? সে বলেছে তার টাকা ফেরত পেলে সে তার পুরনো পার্টনারের বিরুদ্ধে কোনো স্টেপ নেবে না। এই খবরটা আমি হিঙ্গুয়ানিকে জানাবো, তাতে যদি তার চেতনা হয়। আর যদি না হয়? ভদ্রলোক সিগারেটে একটা লম্বা টান দিয়ে সেটাকে অ্যাস্ট্রেতে পিষে ফেলে একটা ক্রূর হাসি হেসে বললেন, সেক্ষেত্রে অন্য ব্যবস্থা নিতে হবে। আপনি গোয়েন্দা হয়ে আইন বিরুদ্ধ কাজ? ইয়েস মিস্টার মিটার, গোয়েন্দা শুধু একরকমই হয় না, নানা রকম হয়। আমি অবস্থা বুঝে ব্যবস্থা করি। এটা কি আপনি জানেন না যে গোয়েন্দা আর ক্রিমিনাল প্রভেদ সমান নাই? ভদ্রলোক উঠে পড়লেন, আবার জটায়ুর সঙ্গে জবরদস্ত হ্যান্ডশেক করে গ্ল্যাড টু মিট ইউ মিস্টার মিটার, গুড ডে বলে গট গুটিয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন। আমরা 3 জন কিছুক্ষণ চুপ করে বসে রইলাম। ফেলুদাই প্রথম কথা বলল। থ্যাংক ইউ লালমোহন বাবু। মৌন থাকার সুবিধে হচ্ছে যে চিন্তার আরও বেশি সময় পাওয়া যায়। কোনো একটা ব্যারামে, হয়তো ডায়াবেটিস, হিঙ্গুয়ানি রোগা হয়ে যাচ্ছিল, তাই সেদিন বারবার কবজি থেকে ঘড়ি নেমে যাওয়া আর চুরির সময় আঙুল থেকে আংটি খুলে যাওয়া।
আপনি কি তাহলে ওই গোয়েন্দার কথা বিশ্বাস করছেন? করছি লালমোহন বাবু, করছি। অনেক ব্যাপার যা ধোঁয়াটে লাগছিল তা ওর কথায় স্পষ্ট হয়ে গেছে। তবে হিঙ্গুয়ানি টাকা চুরি করে অর্থাভাব মেটানোর জন্য নয়। সে কাঠমান্ডুতে জুয়া খেলে যতই টাকা খুইয়ে থাকুক, নয়নকে পেয়ে সে বোঝে তার সব সমস্যা মিটে যাবে। সে টাকা চুরি করে মিরাকলস আনলিমিটেড কোম্পানিকে দাঁড় করানোর জন্য, তরফদারকে ব্যাক করার জন্য। তাহলে এখন আপনি হিঙ্গুয়ানির সঙ্গে দেখা করবেন না? তার তো কোনো প্রয়োজন নেই। যিনি দেখা করবেন তিনি হলেন ডিটেকনিকের এই গোয়েন্দা। হিঙ্গুয়ানিকে তেওয়ারি টাকা বাধ্য হয়েই এই গোয়েন্দার হাতে তুলে দিতে হবে, প্রাণের ভয়ে। কাজেই তরফদারের পৃষ্ঠপোষক হিসেবে তার আর কোনো ভবিষ্যৎ নেই। তাহলে এখন এখানেই দাঁড়িয়ে দিন লালমোহন বাবু। এর পরে যে কি তা আমি নিজেই জানি না। জটায়ু আর আমার পিছনে যেহেতু কেউ লাগেনি, বিকেলে আমরা দুজনে সমুদ্রের ধারে গেলাম হাওয়া খেতে। হিঙ্গুয়ানির কপালে কি আছে জানি না, তবে এটা মনে হচ্ছে যে নয়নের আর কোনো বিপদ নেই। যদি তেওয়ারির টাকা ফেরত দিয়েও হিঙ্গুয়ানির কাছে বেশ কিছু টাকা অবশিষ্ট থাকে, তাহলে তরফদারের শো হতে কোনো বাধা নেই। আর প্রথম শো থেকেই তো টিকিট বিক্রির টাকার অংশ আসতে শুরু করবে। মনে হয় হিঙ্গুয়ানির এখনো বেশ কিছুদিন চালিয়ে যাবেন। জটায়ুকে বলাতেই তিনি চোখ রাঙিয়ে বললেন, তপসে, আই এম শকড। লোকটা একটা ক্রিমিনাল। পরে সিন্ধুক থেকে লাখ লাখ টাকা হাতিয়েছে, আর সে লোক নয়নকে ভাঙিয়ে খাবে এটা ভেবে তুমি খুশি হচ্ছ? খুশি নয় লালমোহন বাবু। হিঙ্গুয়ানির বিরুদ্ধে যা প্রমাণ পাওয়া গেছে তাতে তো তাকে এই মুহূর্তে জেলে পোড়া যায়, কিন্তু তার পার্টনার যদি পুরনো বন্ধুত্বের খাতিরে তার উপর দয়াপরবশ হয়ে তাকে রেহাই দেন, তাতে আমার আপনার কি বলার আছে? লোকটা জুয়ারি, সেটা ভুলো না। আমার অন্তত কোনো সিম্প্যাথি নেই হিঙ্গুয়ানির উপর। তেষ্টা পাচ্ছিল দুজনেরই। লালমোহন বাবু কোল্ড কফি খাবার ইচ্ছে প্রকাশ করলেন। এখানকার কফির একটা প্লাস পয়েন্ট, সেটা স্বীকার করতেই হবে। সমুদ্রের কাছেই একটা ক্যাফে আবিষ্কার করে আমরা একটা টেবিল দখল করে বেয়ারাকে কোল্ড কফি অর্ডার দিলাম। ক্যাফেতে অনেক লোক, বুঝলাম এদের ব্যবসা ভালোই চলে। মিনিট খানেকের মধ্যে ঠক ঠক করে দুটো গেলাস এসে পড়লো আমাদের টেবিলের ওপর। আমরা দুজনেই ঘাড় নিচু করে প্লাস্টিকের স্ট্রয়ের ডগা ঠোঁটের মধ্যে পুরে নিলাম। হ্যাভ ইউ টোল্ড ইউর টিকটিকি ফ্রেন্ড? লালমোহন বাবু একটা বিশ্রী শব্দ করে বিষম খেলেন। মুখ তুলেই দেখি টেবিলের উল্টো দিকে চাকরা বকরা হাওয়াইন শার্ট পরে দণ্ডায়মান মিস্টার নন্দলাল বসাক। লালমোহন বাবু সামলে নিতে ভদ্রলোক বললেন, শুধু এইটা বলে দেবেন মিত্তিরকে এবং তরফদারকে যে নন্দ বসাক পায়ের তলায় ঘাস গজাতে দেয় না। 25শে ডিসেম্বর যদি শো হয়, তাহলে সেই শো থেকে শেষের আইটেম বাদ যাবে, এই গ্যারান্টি আমি দিতে পারি। আমাদের পাশেই ক্যাফের দরজা। ভদ্রলোক কথাটা বলেই সেই দরজা দিয়ে বেরিয়ে গেলেন। বাইরে অন্ধকার, তাই তিনি যে কোন দিকে গেলেন সেটা বুঝতেই পারলাম না।